আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। কোনো ধর্মই সংঘাত সমর্থন করে না, তাই ভিন্ন ধর্মাবলম্বীদের উপর যারা হামলা নির্যাতন করছে তারা চরমপন্থী, এমনটাই মনে করেন ইসলামী চিন্তাবিদরা। তাদের মতে সংখ্যালঘুদের উপর আক্রমণ নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করাই সংখ্যাগরিষ্ঠদের মূল দায়িত্ব। যারা পূজা মণ্ডপ, মন্দির, বাড়িঘরে হামলা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন বিশেষজ্ঞরা। আরও দেখুন শরীয়ত খানের রিপোর্টে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোমল ব্যবহার থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। তাই যে ব্যক্তি বা গোষ্ঠী চরমপন্থা অবলম্বন করে তারা কখনোই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না। সূরা আনআমের 108 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহকে ছেড়ে যাদের তারা ডাকে তাদের তোমরা গালি দিও না, তাহলে তারা অজ্ঞানতাবশত আল্লাহর প্রতি অসন্তুষ্ট হতে পারে। সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলা হয়েছে, ধর্মের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই, কারণ সৎপথ ও ভ্রান্তি উভয়ের মধ্যে পার্থক্য সুস্পষ্ট। এ থেকেই বোঝা যায় ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো স্থান নেই। এটা তাদের ধর্মীয় অধিকার, বাংলাদেশের সংবিধানও এটা স্বীকৃতি দিয়েছে, সাংবিধানিক অধিকার। সুতরাং ওখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমাদের দেশের কারণেই, পৃথিবীর কারণেই। একজন মুসলমান যদি হয়ে থাকে এবং যদি বাস্তব রসুলকে অনুসরণ করে, তাহলে এরকম সাম্প্রদায়িকতা সৃষ্টি করা ইসলাম কোনোদিন সমর্থন করে না। কিছু চরমপন্থী এই কাজগুলি করতেছে। বুখারী শরীফে অন্য ধর্মের জান, মাল, ইজ্জত সংরক্ষণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবাণী দিয়ে বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করল সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। বিবেকবানদের সচেতন হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের দমনের আহ্বান জানান বিশেষজ্ঞরা। একটা হীন উদ্দেশ্য স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য সুদূর প্রসারী ষড়যন্ত্রের নীল নকশা হিসেবে এটা বাস্তবায়নের জন্য তারা এটা করে। আমরা যারা বিবেকবান, সেই যেই দলেরই অন্তর্ভুক্ত হোক, যেই ধর্মেরই অনুসারী হোক, তারা সচেতন হয়ে ওই চরমপন্থী তৃতীয় দলকে আমাদেরকে দমন করতে হবে। সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার নামই সাম্প্রদায়িক সম্প্রীতি। যুগ যুগ ধরে এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে সমাজকে এগিয়ে নিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে আগামীতেও এ বন্ধন অটুট থাকবে, এমনটাই আশা ইসলামী চিন্তাবিদদের। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির অর্ধশতাধিক পরিবার বিপাকে পড়েছে। কেউ আশ্রয় নিয়েছেন স্থানীয় মন্দিরে, কেউ প্রতিবেশীর বাড়িতে, কেউ কেউ অস্থায়ী তাঁবুতেও বসবাস করছেন। এদিকে ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় পরিতোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হিন্দুপল্লীতে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার 42 জনের মধ্যে 38 জনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের শুনানি পরে হবে। গতকাল হামলার শিকার হিন্দুপল্লী পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ সংশ্লিষ্টরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা করা হয়েছে? এছাড়া নতুন কোনো গ্রেফতারের খবর আছে কিনা? তানি, আমি এখন দাঁড়িয়ে আছি পীরগঞ্জের যে পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই আপনার যে হিন্দু জেলে পল্লী। আমরা এখানে দেখবেন যে আসলে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী তাঁবু তৈরি করে দেওয়া হয়েছে যাতে এখানে তারা থাকতে পারে। এছাড়া কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে। গতকালকে এই আসনের সাংসদ মাননীয় স্পিকার তিনি ঘর নির্মাণের জন্য টিন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া তথ্যমন্ত্রী পরিদর্শনে এসেছিলেন। সবাই কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে তাদেরকে পূর্ণ ঘর নির্মাণের সার্বিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে। কিন্তু তারপরেও তারা কিন্তু এখানে স্থানীয়দের ক্ষতিগ্রস্তরা বলছেন যে আসলে তাদের মধ্যে একটা সংখ্যা এখনো কাজ করছে, যে তারা বলছেন যে সরকার ঘর নির্মাণ করার পরে যদি আবার যদি এই ধরনের হামলা হয় সেজন্য তারা এখানে একটি স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা দাবি করছেন।
এছাড়া তারা আরেকটা বিষয় বলেছেন যে আসলে যে তাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতির আসলে পরিমাণ এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই, কারণ একটি সংসার একটি ঘরে কিন্তু অনেক মালামাল অনেক কিছু থাকে যা সবই ভূষিত হয়ে গেছে। কারণ এই নিয়ে তারা কিন্তু অনেকটাই মানবতারভাবে দিন কাটাচ্ছেন, অনেকে খোলা আকাশের নিচে রয়েছেন। আর এখানে আমরা যে স্থানীয় প্রশাসন যেটা বলছেন যে তারা এদের ঘর নির্মাণের জন্য সার্বিক পরিস্থিতি ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে নিয়ে রংপুরে কিন্তু এখন পর্যন্ত নতুন কোনো গ্রেপ্তার নেই। এখন পর্যন্ত যে 42 জন গ্রেপ্তার ছিল তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটাই ভালো এবং সুন্দর রয়েছে। তবে তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি নিয়ে জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তার নিয়ে আপাতত এই ছিল আমার কাছে রংপুরের এখানকার সর্বশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রংপুরের পীরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। জানাচ্ছি পরের সংবাদ। এখনো সনাতন পদ্ধতিতেই চলছে দেশের শবদেহ দাহ্যর কাজ। রাজধানীর শ্মশানে সিটি কর্পোরেশনের ফি আর শবদেহ পোড়ানোর কাঠের জন্য আদায় করা হয় অতিরিক্ত টাকা। সংস্কার কাজের জন্য কামরাঙ্গীরচর শ্মশান বন্ধ থাকায় চাপ পড়ছে পোস্তগোলায়। 2020 সাল পর্যন্ত মেয়াদ থাকলেও কাজ কবে শেষ হবে তা নির্দিষ্ট করে বলতে পারেন না কেউই। শেষ যাত্রা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের 5ম পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। রাজধানীতে হিন্দু ধর্মাবলম্বীদের সৎকারের জন্য নির্ধারিত স্থান দুইটি, কামরাঙ্গীরচর শ্মশানঘাট ও পোস্তগোলা শ্মশানঘাট। তবে কামরাঙ্গীরচরে সংস্কার কাজ চলায় শেষকৃত্যে ভোগান্তিতে পড়েন সনাতন ধর্মের মানুষ। রাজধানীর যে প্রান্তের বাসিন্দাই হোক, সব দেহ দাহ্যের জন্য যেতে হয় পোস্তগোলায়। যারা পোড়ায় তারা খরচ নেয় এবং কাঠের যে মূল্য ওটা নেয়। তারপর বিভিন্ন খরচ আছে, এখানে অফিসিয়াল খরচ আছে, আরও বিভিন্ন সরকারি খরচ। এটি সহ নিয়ে একটা সার্টিফিকেট দেয়, 7-8 হাজার টাকার মতো চলে যায় এখান থেকে। কষ্ট তো হবে একটু, কেন এখন লাড়কি চলা, এখন ওই লাড়কি আনবো তারপর কাজ করবো। এখানে দাহ্য করতে সিটি কর্পোরেশন ফি 1000 টাকা, আর সব দেহ পোড়াতে 6 থেকে 10 মণ কাঠের জন্য দিতে হয় 8 থেকে 10,000 টাকা। কবর দেওয়া বা দাহ যেটাই করুক 1000 টাকা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফি, এটা দিতে হয়। আজম কবরস্থান আমাদের সব জায়গায় একই রকম। এছাড়া দাহ করতে গেলে লাকড়ি লাগে, সেটা প্রায় 6 মণ থেকে 8, 9 বা 10 মণ পর্যন্ত লাগে বডি অনুযায়ী। এবং এটা মৃত ব্যক্তির সাথে যারা আসেন তারা এইগুলোর ব্যবস্থা করে থাকেন। এবং তারা যদি তাদের জানা না থাকে তাহলে হয়তো আমরা এই ব্যবস্থা করে দিই, তারা টাকা দিয়ে দেন। শ্মশান সংস্কার প্রকল্পের মেয়াদ 2020-এ শেষ হলেও ঠিকাদাররা বলছেন করোনার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। তবে কাজ শেষ হলে সৎকারে আধুনিকতার ছোঁয়া লাগবে, বসবে বৈদ্যুতিক চুল্লি, পাশাপাশি আগের নিয়মে কাঠ দিয়েও দাহ্য করার ব্যবস্থা থাকবে। এই কাজটা শুরু হয়েছে আপনার, আমি তো নতুন আসছি, মানে আমার সঠিকটা মনে নাই, খুব অল্প দিনই শুরু হয়েছে, শেষ হয়ে যাবে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজটা শেষ হয়ে যাবে। বৈদ্যুতিক চুল্লি ব্যবহারের খরচ এখনো নির্ধারণ করা হয়নি। সংস্কার কাজ শেষে নতুন ফিটিং করা হবে। আমরা তো আর জানি না যে কাঠের কত খরচ হতো আর এখন ইউনিটে কত খরচ যাবে। যেহেতু ওইটা সম্পূর্ণ করার পরে কত ইউনিট খরচ গেল সেটার উপর ডিপেন্ড করে হয়তো আপনার খরচটা নির্ধারণ করা হবে। রাজধানীর দক্ষিণ সিটিতে 2টি শ্মশান থাকলেও উত্তর সিটিতে কোনো শ্মশান নেই। সনাতন ধর্মের মানুষের দাবি উত্তর সিটিতে অন্তত একটি শ্মশানঘাট নির্মাণ করা হোক। সাকিবুর রহমান, RTV, ঢাকা। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সয়াবিন তেলের দাম আবারও লিটারে 7 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। 153 টাকা লিটারের তেল এবার লিটার প্রতি হবে 160 টাকায়। বাণিজ্য মন্ত্রণালয়কে এর কথা জানিয়েছে বাংলাদেশ ভোজ্য তেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে শিগগিরই এই মূল্য কার্যকর হবে। তবে পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরনো মজুদের ক্ষেত্রে নতুন দাম প্রযোজ্য হবে না। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী এমন তথ্য দিয়ে গেল 6 মাসে সয়াবিন তেলের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চলতি বছরের মার্চ মাসে সয়াবিন তেল বিক্রি হতো লিটার প্রতি 80 থেকে 90 টাকা। দর্শক, নিত্যপণ্যের লাগামহীন দামের বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আশিকুল আলম এবং চট্টগ্রামের কর্নেলহাট বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। আমরা প্রথমে চলে যাচ্ছি আশিকের কাছে। আশিক, সয়াবিন তেলের দাম বাড়ার ঘোষণায় বাজারের কি অবস্থা এবং কয়েক দফা কিন্তু সয়াবিন তেলের দাম বেড়েছে আমরা যেটুকু জানতে পেরেছি, এই বিষয়ে আসলে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন?
তানি ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেই অনুযায়ী যে তেলের দাম বাড়ানোর কথা সেটা কিন্তু এখনও বাজারে আজ পর্যন্ত এখনও কার্যকর হয়নি। এটা 153 টাকা যে আগের মূল্য ছিল সেই মূল্যেই এখনও তেল সয়াবিন তেল প্রতি লিটার বোতলজাত তেল 153 টাকায় বিক্রি হচ্ছে। তারা ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে মিলাররা এবং যারা মূলত এই যেহেতু 95% তেল বিদেশ থেকে আসে সেই হিসাবে মানে তারা ওত পেতে থাকেন যে কখন মূল্য বৃদ্ধি করবেন। এ ধরনের একটা মানসিকতা ব্যবসায়ীদের মধ্যে, বড় ধরনের ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মধ্যে সবসময় কাজ করে, আর এই সুযোগটাই তারা এখনও কাজে লাগাচ্ছেন। যেহেতু করোনার সময় ব্যবসায়ী খাতে তারা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই হিসাবে তারা এখন সেই হিসাবে তারা এই ক্ষতিটি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এটা কিন্তু বলছেন যে খুচরা বিক্রেতা যারা তারা কিন্তু এমনটা বলছেন। এবং এখানে সিটি গ্রুপের 2 জন বিক্রয় প্রতিনিধির সাথে আমার কথা হয়েছিল, তারা যেমনটা বলছেন যে এখনো পর্যন্ত তারা নির্দেশনা পাননি যে নতুন যে 7 টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে সেটি বৃদ্ধির যে আনুষ্ঠানিকতা সেই কাগজ যখন তারা পাবেন বা বিজ্ঞপ্তির নির্দেশনা যখন তারা পাবেন তখন থেকে তারা নতুন মূল্য কার্যকর করবেন এবং পুরাতন মূল্যেই তারা এখন দিচ্ছেন। এদিকে চিনির যে মূল্য সেটা কিন্তু 83 টাকা কোম্পানি 83 টাকা প্রতি কেজিতে তেল চিনি দোকানদারকে দিচ্ছেন এবং দোকানদাররা কিন্তু বিক্রি করছেন 85 থেকে 86 টাকা কেজি দরে। সেক্ষেত্রে চিনির মূল্যও কিন্তু বাজারে ঊর্ধ্বগতি। আরেকটি বিষয় জানিয়ে রাখি তানি যে বাজারে যেসব নতুন শাকসবজি, শীতকালীন শাকসবজি এসেছে সেগুলো কিন্তু ফুলকপি, বাঁধাকপি এগুলো 30 থেকে এবং প্রকারভেদে 45 টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি হচ্ছে। এদিকে ব্রয়লার মুরগির যে দাম ছিল যেটা 185 টাকা 90 টাকা পর্যন্ত চলে গিয়েছিল সেটা আজকে বাজারে 175 টাকায় বিক্রি হচ্ছে। তো রাজধানীর কারণ বাজার থেকে এ ছিল আমার কাছে বাজার মূল্যের সর্বশেষ খবর। এখন আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হবেন সাইফুল মাহমুদ, তিনি জানাবেন চট্টগ্রামের বাজারের খবর। আশিকুল, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি কর্নেলহাট বাজারে। আসলে সপ্তাহে না যেতেই কিন্তু প্রতিটি দ্রব্যের দাম কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি যদি বলি গরুর মাংসের কথা, গরুর মাংস গত সপ্তাহে বিক্রি হয়েছিল যেটা হাড় সেটা কিন্তু 600 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 650 টাকায়। এবং আমি যদি বলি রানের কথা, মাংসের পায়ের মাংসের কথা, যেটা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 700 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে কিন্তু 750 টাকায়। আর খাসির মাংস গত সপ্তাহে বিক্রি হয়েছিল 750 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 800 টাকা। আর ফার্মের মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 160 টাকা, আজকে বিক্রি হচ্ছে 180 টাকা। এভাবে প্রতিটি জিনিসই কিন্তু আসলে একের পর এক বৃদ্ধি পাচ্ছে। আসলে এটা যদি বলা হয় যে বাজার নিয়ন্ত্রণে যারা আছে তারা কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু আসলে কোনোভাবেই মনিটরিং করা হচ্ছে না। আরেকটি বিষয়, পেঁয়াজের কথা যদি বলি, মায়ানমারের পেঁয়াজ যেটা সেটা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 50 টাকা প্রতি কেজি, আর আজকে বিক্রি হচ্ছে এটা 55 টাকা। ভারতের পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 60 টাকায়, আজকে বিক্রি হচ্ছে খুচরা বাজারে এটা 70 টাকা করে। প্রতিটি জিনিসের মূল্যই কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। তেলের দাম এটা কিন্তু আসলে যদি বলি কেজি প্রতি লিটার প্রতি 60 টাকা বেড়েছে। আজ সকালে আমি বেশ কয়েকটা দোকানদারকে জিজ্ঞেস করলাম, ওনারা বলে যে লিটার প্রতি 60 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতিটি জিনিসের মূল্য কিন্তু বৃদ্ধি পেয়েছে। শীতকালীন যেই সবজি বাজারে আসতে শুরু করেছে ওগুলো কিন্তু কেজি প্রতি কিন্তু আসলে 2-3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এখানে যারা ক্রেতা আছে তারা বললো আসলে এটা যদি কেউ না দেখে তাহলে কিন্তু আসলে ওনারা কার কাছে যাবে কিংবা কার কাছে অভিযোগ করবেন। তানি, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। ধন্যবাদ আশিকুল আলম এবং সাইফুল মাহমুদ ঢাকার এবং চট্টগ্রামের বাজার সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। জানাচ্ছি পরের সংবাদ। সিরাজগঞ্জে কোনোভাবেই কমছে না বাল্যবিয়ে। তারাস উপজেলার দেশি গ্রামে বাল্যবিয়ের হার 100%। ওই গ্রামের ইউপি সদস্যের মেয়েরও বাল্যবিয়ে হয়েছে। গ্রামবাসী বলছেন করোনা ও বন্যার প্রভাবে দ্রুত সন্তানকে বিয়ে দিচ্ছেন অনেকেই, বন্ধ করতে পারছে না প্রশাসনও। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা রোধ করতে প্রয়োজন সামাজিক প্রতিরোধ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত পদক্ষেপ। সিরাজগঞ্জ থেকে রাকিবুল ইসলাম রুবেলের সহায়তায় আতিকা রহমানের রিপোর্ট। বাল্যবিয়ের ভয়াবহ পরিস্থিতির অন্যতম উদাহরণ চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাস উপজেলার দেশি গ্রামে 18 বছর বয়সের আগে বিয়ে হচ্ছে প্রায় সব মেয়েরই। গ্রামবাসী বলছে করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার প্রভাব আর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। করোনা কালে আরো স্কুল কলেজ বন্ধ, ছেলে মেয়েরা বাড়িতে বসে আছে, এই সুযোগে অনেক বিয়ের সাথে গোপনে টোপনে অনেক বিয়ে হইতেছে। প্রশাসন খবর পায় ঠিক, কিন্তু আইসা
তারা ধামকে ধুমকে তারা তুলে দিয়ে চলে যায়, কিন্তু তারপরে কখন আবার কন্দে হয়ে যায় এটা আর কেউ টের পায়। মানুষকে সচেতন করার দায়িত্ব যে জনপ্রতিনিধিদের, তাদেরই একজন ইউনিয়ন পরিষদ সদস্য শহীদুল ইসলাম। নিজের 16 বছরের কন্যাকে বিয়ে দিয়েছেন তিনি। সরকারি বিধি মতেই তো এরকম আছে যে যদি শারীরিক গঠন প্রণালী যদি ঠিক থাকে বা মেয়ে যদি রাজি থাকে তাহলে দেওয়া যায়। যখন ওই আইনটা করা হলো তখন টেলিভিশনে তো এরকম অ্যাড আমি শুনছি। অল্প বয়সে বিয়ে হওয়ায় কিশোরীরা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছে। কিশোরী মায়েরা স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছেন। ছোট মেয়েকে বিয়ে করছিলাম 7-এ পরে, এখন বিয়ে করার অনেক সমস্যা। 6 থেকে 7-এ উঠি, এখন আমার বাবা মা বিয়ে দেয় 13 বছর বয়সে। এখন আমার বাচ্চা হচ্ছে, আমার শরীর এখন চিয়ে না। স্থানীয় এনজিও কর্মীরা বলছেন সচেতনতার অভাব, শিক্ষার হার কম আর অসচ্ছলতাই বাল্যবিয়ের বড় কারণ। বাল্যবিবাহ প্রতিরোধের সঙ্গে যে কমিটিটা জড়িত, তারা যদি একটা পদক্ষেপ নেয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, আমার মনে হয় যে বাল্যবিবাহ হারটা কমে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অনেকেই বিয়ে নিবন্ধন করছে না, আবার অন্য উপজেলায় গিয়ে লুকিয়ে বিয়ে দেয়া হচ্ছে, ফলে এসব বিয়ে আটকানো যাচ্ছে না। আমরা খবর পেলে সবই কাজ করছি, কিন্তু মানুষের মধ্যে এটি একটা প্রবণতা দেওয়া আছে যে তারা সুযোগ পেলেই এই দিকে হাঁটছে। আমরা আশা করি যে আমাদের যে তৎপরতা এটা ক্রমাগত, এটি যদি আমরা অব্যাহত রাখি, এটা ক্রমান্বয়ে এটা কমিয়ে আসবে। বিশেষজ্ঞরা বলছেন অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ ও প্রশাসন কঠোর না হলে বাল্যবিয়ে রোধ করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা বাড়াতে হবে অনেক বেশি। একটা এলাকায় একসাথে এতগুলো মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এটাকে বন্ধ করার জন্য। এটা খুবই অবাক করার বিষয়। তবে সেক্ষেত্রে যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, পরবর্তীতে যাতে এরকম না হয় সেজন্য প্রশাসনকে অনেক উদ্যোগ নিতে হবে। সিরাজগঞ্জে বাল্যবিয়ে নিয়ন্ত্রণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী। আতিকা রহমান, RTV। সকাল 10টায় শুরু হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 2020-21 শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষা। 4 শিফটের এই প্রিলিমিনারি পরীক্ষা চলবে আগামীকাল পর্যন্ত। এবারের বুয়েটের ভর্তি পরীক্ষায় 1215 সিটের বিপরীতে প্রার্থী সংখ্যা 18,005 জন। এই হিসেবে এবার 1 সিটের বিপরীতে লড়ছেন 16 জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী 12,315 জন এবং মেয়ে 5,690 জন। মূলত বহু নির্বাচনী MCQ প্রশ্নের মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা 2 দিনে 4 শিফটে নেওয়া হবে। প্রথম দিন প্রথম শিফট সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এবং বেলা 3টা থেকে 4টা দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাল সকালে একইভাবে তৃতীয় ও চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন 6 নভেম্বর তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষাই বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। দর্শক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, করোনায় দীর্ঘদিন বন্ধের পর ভর্তি পরীক্ষার দিন বুয়েটের পরিবেশ কেমন দেখছেন? তানি সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং আমরা সকালে যেটি দেখেছি যে এবারের সিল প্ল্যানটি অন্যান্য বারের তুলনায় একটু ভিন্ন রকম করা হয়েছে এবং করোনা পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে কিন্তু বুয়েট প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পরীক্ষা নিচ্ছেন। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে ঢুকেছে এবং এবার যে বিষয়টি করা হয়েছে বুয়েটে ভর্তি পরীক্ষায় আপনি দেখতে পাচ্ছেন যেখানে প্রধান যে ফটকটি রয়েছে এই ফটকের অনেক বাইরে কিন্তু গণমাধ্যম কর্মীদের রাখা হয়েছে। ভেতরে কোনো অভিভাবক এমনকি গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। বুয়েটে ভর্তি পরীক্ষার যে পরীক্ষা কেন্দ্রগুলো সেটি কিন্তু আমরা আসলে যেতে পারি নাই। আমরা এখানে বাইরে অবস্থান করছি এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং বুয়েটের প্রশাসন নিরাপত্তা দিচ্ছে এবং এই বুয়েটের এলাকার অনেক দূরে অভিভাবকদের কিন্তু রাখা হয়েছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষাটি একটু ভিন্ন আঙ্গিকে করা হয়েছে। স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মানার কারণে 2 দিন ব্যাপী পরীক্ষা হবে এবং 2 দিনই কিন্তু সকালে 1 শিফট বিকালে 1 শিফট পরীক্ষা হবে এবং এই প্রিলিমিনারি পরীক্ষার পরে কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং এরপরে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে এবং অনেক নিরাপত্তার মধ্য দিয়ে এবং পরীক্ষাটি নেওয়া হচ্ছে যাতে করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় এবং এই সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়েই মেধাবীরা
যাতে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বের হয়ে আসে। এবং আমরা জানি বুয়েট একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু বুয়েটের একটি স্বীকৃতি রয়েছে। এই কারণে কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষা একটু কঠোর নিরাপত্তা এবং সতর্কতা অবলম্বন করেই নেওয়া হচ্ছে এবং দেখেছি খুবই নিরিবিলি শান্তিপূর্ণ পরিবেশে আমরা পরীক্ষাটি অনুষ্ঠান হচ্ছে এবং অভিভাবক থেকে শুরু করে যারা এসেছেন পরীক্ষার্থীদের সাথে তারা অনেক দূরে অবস্থান করছেন। আতিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিকা রহমান। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গেল 24 ঘন্টায় ভাইরাসটিতে মারা গেছেন 7,000-এর বেশি মানুষ। করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 72,000 মানুষ, আর মারা গেছেন 1,558 জন। এছাড়া মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় ভাইরাসটিতে মারা গেছেন 1,015 জন। এদিকে গত মার্চের পর যুক্তরাজ্যে করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড হয়েছে। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 200 জনের বেশি মানুষ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।